আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি প্রায় ১ সপ্তাহ পর আপনাদের মাঝে নতুন একটি রান্নার ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি সবাই আমার পুরো ভিডিওটি দেখবেন, ভালো মন্দ মন্তব্য করবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার মন থেকে, অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই। আপনারা দেখতেই পাচ্ছেন আমি জমিতে এসেছি। আমাদের জমিতে শাক হয়েছে, সে শাক উঠাতে এসেছি, পালং শাক। দেখেন আমি একটা বোল ভর্তি করে পালং শাক উঠিয়ে নিয়েছি, এটা আমি রান্না করব। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি মাংস নিয়েছি। এটা আপনারা চিনবেন কিনা জানি না, এটা কিসের মাংস বলুন তো দেখি, কমেন্ট করুন কিসের মাংস এটা। যদি খেয়ে থাকেন তাহলে তো বুঝতেই পারবেন, আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো মাংসটা দেখতে কিন্তু সাদা, এর মাঝে মাঝে কিছু তেল আছে। এই মাংসটা আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নার জন্য মূল প্রসেসিংয়ে চলে যাচ্ছি। তো এই পর্যায়ে একটা কথা বলি, যে কোথায় আমি একটা কথা শুনেছিলাম, সেটা হলো ঘৃণার চেয়েও ভয়ঙ্কর হলো কারোর প্রতি আগ্রহ হারিয়ে ফেলা। কথাটা কিন্তু সত্যি। আসলে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দুই পক্ষকেই সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হয়, দুই পক্ষকেই সময় দিতে হয়, যত্ন করতে হয়, গুরুত্ব দিতে হয়। সময় কখনো বের হয় না, সময় বের করে নিতে হয়। সময় নাই, এটা পৃথিবীর সবথেকে ভারী এবং বাজে মিথ্যা কথা। তো আপনারা দেখতে পাচ্ছেন মাংসর সাথে আমি আলু দিয়েছি। তার সাথে যেহেতু মাংসটা সাদা, রান্না করলে হয়তো সাদাটে হতে পারে, সেজন্য আমি 2টো টমেটো কুচি করে নিয়েছি, পাকা টমেটো। টমেটো মাংসতে দিলে আপনারা সবাই জানেন মাংসের কালারটা সুন্দর আসে, লাল আসে। আমি বেশি করে একটু পেঁয়াজ দিলাম, দিয়ে তারপর এখন এখানে আমি নুন দিলাম, নুন ছিটিয়ে দিলাম। হলুদের গুঁড়ো অল্পই দিলাম, দেখতে মনে হচ্ছে অল্প কিন্তু এটা কালার কিন্তু অনেক বেশি আসে। আর লাল মরিচের গুঁড়ো, এর ঝালটা অনেক বেশি, এই কারণে আমি অল্প পরিমাণে দিলাম। এখানে আমি 2টো সাদা এলাচ, 4 থেকে 5টা 2টা কালো এলাচ নিয়েছি, 4 থেকে 5টা সাদা এলাচ নিয়েছি, দারুচিনি নিয়েছি, লবঙ্গ নিয়েছি, গোলমরিচ নিয়েছি, নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর যে একটা কথা বলি, এই রান্নাটা কিন্তু মাখানোতেই স্বাদ। আমাদের বগুড়া জেলায় এভাবে হাতে মাখিয়ে মাংস রান্নার প্রচলন খুব বেশি। আমরা বেশিরভাগ সময় এভাবে হাতে মাখিয়ে মাংস রান্না করি। অনেকে দেখি আলু দিয়ে মাংস রান্নার সময় আলুটা আলাদাভাবে সিদ্ধ করে নিয়ে ভেজে নেয়, বা অথবা আলুটা আলাদাভাবে ভেজে নেয় তেলে দিয়ে। আমরা এটা কখনোই করি না। বেশিরভাগ সময় এটা সময়ের প্রয়োজন, আবার আলাদা তেল খরচ বেশি হয়, আবার সময় খরচ হয়। তো আমরা সব সময় চেষ্টা করি মাংস আর আলুটা একেবারে দিয়ে, সব মশলা এভাবে দিয়ে। আমি কিন্তু পরে আবার মশলা দিলাম, জিরা, আদা, রসুন এগুলো বেটে দিলাম, আবার সরিষা বাটা দিলাম, এগুলো কিন্তু আগে দিছিলাম না। এগুলো দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেব। খুব সুন্দরভাবে মাখিয়ে নেবেন। হাতে মাখা চচ্চড়ি যেভাবে মাখায় এভাবে এটাও মাখিয়ে নেবেন। এমনভাবে মাখাবেন যেন আলু এবং মাংসের প্রতিটি মাংস এবং আলুতেই মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়, দেখে মনে হবে যে কাঁচাই খেয়ে ফেলি এমন। আপনারা চেষ্টা করবেন মাংসটা খুব ভালোভাবে এভাবে মাখিয়ে নিতে, তাহলে আর আলু দিয়ে রান্না করলে এভাবে আলু দিয়ে হাতে মাখিয়ে রান্না করবেন, তাহলে দেখবেন আপনার সময় বাঁচবে, আপনার তেল খরচটাও বাঁচবে, আবার খেতেও ভালো লাগবে। যেহেতু এখন নতুন আলুর সিজন এসে গেছে, এখন আমরা মাংসর সাথে আলুটাই একটু বেশি খাবো। সেজন্য কিভাবে রান্না করা যায় আলু দিয়ে মাংস খুব কম সময়ে এবং কম খরচে, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এরপর যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেল দিইনি এবং তেজপাতা দিইনি, না দিয়েই কিন্তু আমি এটা রান্না করলাম। এটা আমি কেন করলাম পরবর্তীতে বুঝতে পারবেন। মাখানোটা আমার হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি সমান করে দিচ্ছি। এভাবে খুব সুন্দরভাবে সমান করে দিবেন,
মাখানোর পর হাতটা একটু ধুয়ে পানি দিবেন। আমি কিন্তু এখানে একটুও পানি দিব না, একটুও পানি দেব না। আপনি চাইলে হাতটা একটু ধুয়ে পানি দিতেও পারেন। আমি কিন্তু এখানে পানি দেইনি, আমি হাত ধুয়ে পানি দেইনি, হাতটা আমি ধুয়ে অন্য পাত্রে রেখেছি। একেবারে মাংসতে যে মশলা আছে বা আলু এবং মাংস থেকে যে পানি বের হবে সেইটুকু দিয়েই আমি মাংসটা কিছুটা সিদ্ধ করে নেব, মানে কষিয়ে নেব একবার। এবার আমি মাংসটা উঠিয়ে দিয়েছি। এবার আমি শাক যে ধুয়ে রেখেছি সেই শাকটা রান্না করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ মরিচটা কিছুটা লাল হওয়ার পরে রসুন কুচি দিয়েছি। রসুন কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি এখানে দিয়ে দেব জিরা, গোটা জিরা এবং ডাউলে যে ফোড়ন ইউজ করা হয়, 5 ফোড়ন বলে সেই ফোড়ন, এগুলো দিয়ে আপনারা চেষ্টা করবেন শাক রান্নার সময় এভাবে ডাউলের ফোড়ন দিতে, তাহলে খেয়ে দেখবেন শাকের টেস্ট এবং স্বাদ দুটোই বেড়ে যাবে। শাকগুলো আমি খুব সুন্দরভাবে ধুয়ে রেখেছি। আপনারা চাইলে শাকটা কেটেও নিতে পারেন, আমি কেটে নিয়ে আমি আস্তই রেখেছি, শুধু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটাই। একে একে আমি শাকগুলো সব দিয়ে দেব। দেখে মনে হচ্ছে কতগুলো শাক। আপনারা সবাই জানেন পালং শাক কিন্তু রান্নার পর অনেক কমে যায়, নরম পাতা, সেজন্য। ওই পাশে আমার মাংস রান্নাটা হয়ে যাচ্ছে। দেখুন মাংসের কালারটা কিন্তু আস্তে আস্তে খুব লাল হয়ে আসতেছে, কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, ধোয়ার কারণে কম বোঝা যাচ্ছে। আলু এবং মাংস একসাথে রান্না হয়ে যাচ্ছে, আলাদা করে রান্না করার প্রয়োজন পড়ছে না। এভাবে হাতে মাখিয়ে রান্না না করলে আপনারা একদিন হলে ওইভাবে হাতে মাখিয়ে রান্না করে খেয়ে দেখবেন, তারপর অবশ্যই বুঝতে পারবেন। শাকগুলো আমি এপাশে উপরে লবণ ছিটিয়ে দিয়েছিলাম। এবার আমি শাকগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, মানে উপরে যে শাকগুলো আছে সেগুলো নিচে দেওয়ার চেষ্টা করতেছি। নিচে যে শাকগুলো ছিল সেগুলো তো সিদ্ধ হওয়ার মতো হয়ে গেছে, ওই জন্য ওগুলো উপরে দিচ্ছি। এভাবে চারপাশে শাকগুলো কমিয়ে এনেছি। দেখেন শাক প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার পর অনেক পানি এসেছে। এই পর্যায়ে অনেকে করে কি শাকের পানিটা ফেলে দেয়, এই ভুলটা আপনারা কখনোই করবেন না। কারণ শাকের পানি যদি ফেলে দেন, শাকের ভিটামিন এবং শাকে যে তেল মশলাগুলো দেওয়া পড়ছে তার কিছু চলে যাবে পানির সাথে। সেজন্য আপনারা চেষ্টা করবেন জালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে শাকের পানিটা শুকিয়ে নিতে, তাহলে খেতেও ভালো লাগবে, ভিটামিনও ঠিক থাকবে। তো মশলা এবং মাংসের পানিতে কষানো হয়েছিল কিছুটা। এবার আমি ফাইনালভাবে কষানোর জন্য আর কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম। এদিকে শাকটা আমার রান্না হয়ে গেছে, দেখেন কতটুকু হয়ে গেছে, খেতেও নিশ্চয়ই ভালো লাগবে, বুঝতেই পারছেন। শাকটা আমি নামিয়ে নেব, এখানে আমি নামিয়ে নিয়েছি। ওই পাশে আমি এখন ভাত বসাবো। আমরা 2 চুলায় রান্না করি, একবারে হয়ে যায়। 2 চুলা রান্নার সুবিধা হলো একসাথে এক লাকড়িতেই 2 রান্না হয়ে যায়। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর এসেছে কালার, মাংসের সুন্দর একটা লাল কালার এসেছে, দেখেই লোভনীয় লাগবে। এভাবে যদি মাংস রান্না করেন খেতেও দারুণ লাগবে। এই পর্যায়ে আমি দ্বিতীয়বার কষানোর পানি প্রায় শেষের মধ্যে, সেজন্য এই পর্যায়ে আমি 6টা কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচটা আমি গোড়ার দিকে ফেটে রেখেছি। এই কাঁচামরিচ থেকে আস্তে আস্তে যে ফ্লেভারটা বেরিয়ে আসবে, এই ফ্লেভারের কারণে রান্নাটা আরও টেস্টি হবে, মজাদার হবে। আপনারাও চেষ্টা করবেন রান্নার শেষের দিকে এভাবে কাঁচামরিচ দেওয়ার, তাহলে খেয়ে দেখবেন মজাটা বেশি লাগবে। তো কে কোথায় থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন মাংসের কালারটা কত সুন্দর এসেছে এবং ঝোলগুলোও কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। এক এক করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আলু এবং মাংসের কালার দেখুন, টমেটো দেওয়ার কারণে কি সুন্দর একটা কালার এসেছে। মাংসটা যেহেতু প্রথমে সাদা ছিল, তো এটা কিসের মাংস এখন আমি আপনাদেরকে বলে দেই। এটা হলো গরুর ওলান আছে, যেটাকে গরুর ব্রেস্ট বলে, সেটার মাংস। গরুর ব্রেস্টের মাংস আমি এ পর্যায়ে চেখে নিচ্ছি যে মাংসটার নুন ঝাল ঠিক আছে কি না, সিদ্ধ ঠিকভাবে হয়েছে কি না। তো আমার কাছে মনে হলো সব কিছু ঠিক আছে। ভাতটা আমি ওই পাশে দিয়ে হাতের কাছে নিয়েছি। এবার আমি পানি দিলাম।
যেহেতু পালং শাক রান্না করেছি, ভেজে নিয়েছি, সেহেতু এটাতে আমি একটু বেশি পানি দেব, একটু ঝোল ঝোল রাখবো। আপনারা যদি কম ঝোল খেতে পছন্দ করেন তাহলে ঝোলের পরিমাণটা একটু কমিয়ে দেবেন, বেশি খাইলে বেশি দেবেন। এটা বুঝিয়ে দেওয়ার বা বলে দেওয়ার কিছু নাই। এখন বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখেন মাংসের তরকারিতে বলক এসে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। এখনও পর্যন্ত কিন্তু তেল দিইনি। এবার আমি কড়াইয়ে তেল গরম করে নেব। তরকারিটাতে আমি এখন তেল দিয়ে ফোড়ন দেব, তেল এবং তেজপাতা দিয়ে। তো এবার আমি তেলটা দিয়ে নিচ্ছি। তেল গরম হওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কুচি দিলাম, একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন কুচি দিয়েছি, তেজপাতা দিয়েছি দুটো ছিঁড়ে, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি লাল হওয়া পর্যন্ত। তারপর দিয়ে দিলাম আস্ত জিরা এবং পাঁচফোড়ন। তারপর মাংসের তরকারিটা দিয়ে দিলাম। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমার তরকারি কালারটা কেমন এসেছে। নিশ্চয় আপনাদের দেখে ভালো লাগছে, আমারও কিন্তু খেতে খুব ভালো লাগছে, দেখে তো মজা লাগবেই। পালং শাকের কালারটা দেখেন। আমি খেতে বসেছি, সেজন্য একটা